গল্পের নাম বৃষ্টি আসুক মনের শহরে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের পঞ্চম অংশ। রজনীর শেষ প্রহর চলছে। শীতল হওয়ায় বেলকনির পর্দাগুলো এলোমেলো হয়ে উঠছে। পুরো বাড়ি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। ফজরের আজানের মধুর প্রতিধ্বনি কানে এসে পৌঁছালেই জেগে উঠবে পুরো বাড়ি। বাড়ির আনাচে কানাচে মানুষ গিজগিজ করবে। রুশিতার ঘণ্টা খানেক আগে ঘুম এসেছিল, যার ফলস্বরূপ সে গভীর ঘুমে তলিয়ে রয়েছে। রুশিতার ঘুমের ব্যাঘাত ঘটাতে মুঠোফোনটা বেজে উঠল। রুশিতা দুচোখের পাতা মেলে তাকাতে পারছে না। দুচোখ বন্ধ রেখেই ফোন কানে ধরল, সাথে সাথে মাহিমের মিষ্টি কণ্ঠস্বর কানে ভেসে এল। মাহিমের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই রুশিতার ঘুম হালকা হল। সেই সাথে মাথা ব্যথা নামক অসুখটা তাকে গ্রাস করে নিল। রুশিতা রাগান্বিত হয়ে বলল, আপনি এত পাগলামি করছেন কেন মাহিম ভাই? আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? আমাকে ঠিকঠাক মতো ঘুমাতে দিচ্ছেন না কেন? তখন আপনার বাড়ি গিয়ে ঘুমালে হাজারটা কথা শোনাবেন। মাহিম হেসে বলল, বউ তো কথা শোনানোর জিনিস নয়। বউ হচ্ছে ভালোবাসার জিনিস, আগলে রাখার জিনিস। তুমি একদিন কেন, সারা জীবন ঘুমালেও কথা শোনাব না। তোমার ঘুম কেউ যেন নষ্ট করতে না পারে, তার জন্য তোমাকে আমি আমার বুক পকেটে লুকিয়ে রাখব। আমার বুক পকেটের ভাঁজে আদুরে বিড়ালের মতো আমায় আঁকড়ে ধরে থাকবে। তখন দেখব মাহিমের বউয়ের ঘুম ভাঙানোর সাহস কি করে হয়। রুশিতা গম্ভীর হয়ে বলল, আর মাহিম যে তার বউয়ের ঘুম নষ্ট করছে, মাহিমের কি শাস্তি হওয়া উচিত? মাহিমের বউ যে শাস্তি দিবে, মাহিম সেটা মাথা পেতে কবুল করে নিবে। ঘুমোতে দিন মাহিম ভাই। আমার রাতের ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমোবে সেটা হবে না ম্যাডাম। আজ রাতে আমরা দুজন একসাথে শান্তি করে ঘুমাবো, ঠিক আছে? অসভ্য একটা। বউয়ের কাছে পুরুষ মানুষ অসভ্য হতে না পারলে সেই পুরুষের দাম সমাজের কোথাও নেই। আপনি এসব অদ্ভুত কথা কোথায় থেকে পান? এসব কথা মাহিমের ডিকশনারিতে পাওয়া যায়। তুমি চাইলে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তোমাকে শোনাতে পারি। আপনি একাই শুনেন, আমি ঘুমালাম। একবার বেলকনিতে এসো তো। কেন? বিয়ের আগে শেষবারের মতো আমার অবিবাহিত বউকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। রুশিতার ঘুম উড়ে গেল, সে ধরফরিয়ে উঠে বসল। বিছানার কোণে পড়ে থাকা ওড়নাটা গলায় নিয়ে বেলকনিতে গিয়ে দেখল, মাহিম ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। মানুষটার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। দুচোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, মানুষটা বোধহয় রাতে ঘুমোয়নি। মানুষটা নিজের প্রতি এত ছন্নছাড়া কেন? আজকে বিয়েটা শুধু হয়ে যাক, তারপর মাহিমকে নিজের প্রতি কিভাবে যত্নশীল বানাতে হয় সেটা রুশিতার ভালো করে জানা আছে। শুধুমাত্র রুশিতার প্রতি যত্নশীল হলে হবে না। রুশিতা যার সাথে সারা জীবন থাকবে তারও নিজের প্রতি যত্নশীল হতে হবে। রুশিতার ঘুম থেকে ওঠা মুখশ্রী দেখে মাহিমের ভেতরটা এলোমেলো হয়ে গেল। তার ইচ্ছে করছে এখনই রুশিতাকে নিয়ে যেতে। কেননা কাল থেকেই মনের মধ্যে অদ্ভুতভাবে ভয় ঢুকে গিয়েছে। তাই রুশিতাকে এক মুহূর্তের জন্য দুচোখের আড়াল করতে ইচ্ছে করছে না। তার আচরণে রুশিতা বোধহয় কষ্ট পাচ্ছে। কিন্তু মাহিম তো আর নিজের মনকে বোঝাতে পারছে না, সেটা মাহিম রুশিতাকে কিভাবে বোঝাবে? মাহিম গভীর চিন্তায় মগ্ন হয়ে গিয়েছে। রুশিতা মুঠোফোনটা কানে ধরে বলল, আপনার কি হয়েছে সত্যি করে বলবেন? কাল থেকে এত পাগলামি করছেন কেন? আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলুন, একদম লুকানোর চেষ্টা করবেন না। সমস্যা থাকলে সমাধান আছে, আপনি এটা মনের মধ্যে চেপে রাখলে বেশি কষ্ট পাবেন। যদি আমার সাথে মনের কথাগুলো শেয়ার করেন তাহলে দুজন মিলে একসাথে সমাধান করব। মাহিম মলিন কণ্ঠে বলল, কাল থেকে আমার ভীষণ ভয় লাগছে রুশিতা। এই ভয়টা বিয়ে ঠিক হওয়ার পরেই তৈরি হয়েছিল। কিন্তু কাল এতটা তীব্র হয়েছে যে আমি সহ্য করতে পারছি না।
প্রতিনিয়ত আমার বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা করছে। তোমাকে হারানোর কথা মনে হলেই আমি শেষ হয়ে যাচ্ছি। আমার খালি মনে হচ্ছে আমি বাঁচব না মরে যাব, দম বন্ধ হয়ে আসছে আমার। আমি কাল সারারাত ঘুমোইনি জানো, আমার এতটাই অধৈর্য লাগছিল যে আমি তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। তুমি আশেপাশে থাকলে শান্তি লাগে, আমি পৃথিবীর সকল যন্ত্রণা ভুলে যাই। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না রুশিতা, আমি নিঃস্ব হয়ে যাব। রুশিতা মাহিমের কথাগুলো মন দিয়ে শুনল। মন থেকে ভালোবাসলে বোধহয় ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয়ে মানুষকে এভাবেই যন্ত্রণায় ছটফট করাই। রুশিতা হয়তো মাহিমের অনুভূতি এখন অনুভব করতে পারছে না। যখন সে মাহিমকে ভালোবাসবে তখন হয়তো তারও এই অনুভূতি কাজ করবে। রুশিতা মাহিমের অনুভূতি অনুভব করতে চায়। সে ফোন কানে ধরে মুগ্ধ হয়ে মাহিমের দিকে তাকিয়ে রইল। পৃথিবীর সকল মুগ্ধতা মাহিম রুশিতার হৃদয় ছড়িয়ে দিয়েছে। অতঃপর দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভাতের আলো ফোটা অবধি কথা বলল। এদিকে সকালবেলা বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়ে গিয়েছে। মানুষ ধীরে ধীরে উঠতে শুরু করে দিয়েছে। নিচ থেকে রান্নার টুংটাং ধ্বনি কানে এসে পৌঁছাচ্ছে। মাহিম যাওয়ার পর রুশিতা ঘুমিয়েছিল। তাকে কেউ বিরক্ত করেনি। পরী আফরোজা বেগমের সাথে পাকা বুড়ির মতো কাজ করছে। সে কাজ পারে না, ভুল করছে তা দেখে আফরোজা বেগম যত্ন করে শিখিয়ে দিচ্ছে। পরী হাসতে হাসতে বলল, আজ তো রুশিতা চলে যাবে, তখন তুমি কিভাবে থাকবে মামুনি? আফরোজা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই নিয়ম রে মা। মেয়ে মানুষ জন্ম হলে পরের ঘরে দেওয়ার ক্ষমতাও রাখতে হবে। তোকেও দুদিন পরে অন্যের ঘরে চলে যেতে হবে। জীবনের নিয়ম আমাদের মেনে নিয়ে চলতে হবে। রুশিতাকে তো বেশি দূরে বিয়ে দিচ্ছি না, আমাদের এলাকার মধ্যে বিয়ে দিচ্ছি, ঘর থেকে বের হলেই দেখতে পারব। আর কত মানুষ যে বাবা মাকে ছেড়ে দূর দেশে বাস করে, তাদের কি অবস্থা হয় বলতো? পরী খিলখিল করে হেসে বলল, আমি যদি তোমার বাড়ি চলে আসি, তাহলে কেমন হবে মামুনি? পরীর কথায় আফরোজা বেগম হাসলেন। দুদিনে পরীর সাথে আফরোজা বেগমের আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। আগের সবকিছু ভুলে নিজের মেয়ের মতো আচরণ করছে। পরী রাতে ঘুমিয়েছে বলে সকাল থেকে পরীকে পাশে বসিয়ে রেখেছে। পরী ভালো মেয়ে তিনি জানেন, কিন্তু তার বাড়ি এসে যদি পরীর কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তিনি ওয়াহিদ বাড়ির লোকজনকে কি জবাব দিবেন? পরী রসুন কাটছিল, আহসান ইশারা করে পরীকে ছাদে আসতে বলল। পরী উঠতে চাইলে আফরোজা বেগম ইশারা করে বসতে বলল। রুশিতা না ওঠা অবধি সে যেন এখানে থেকে না উঠে, কড়া আদেশ দিলেন আফরোজা বেগম। পরীর মুখে অসহায়ত্ব ধরা দিল, ওদিকে হয়তো আহসান তার জন্য অপেক্ষা করছে। এদিকে আফরোজা বেগম তাকে যেতে দিচ্ছে না। পরী এখন কি যে করবে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তখনই রুহানি আসলো ও রুহানিকে দেখে পরী আসার আলো খুঁজে পেল। রুহানিকে আফরোজা বেগমের পাশে বসিয়ে দিয়ে সে চুপি চুপি ছাদে এলো। আহসান ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। পরী আহসানকে ভয় দেখানোর জন্য পেছনে থেকে চেঁচিয়ে উঠল। পরীর কাণ্ড দেখে আহসান পেছনে ঘুরে বলল, এভাবে চেঁচালে মানুষ কেন, তোমার মরা দাদা নানাও ভয় পাবে না? ডেকেছেন কেন বলুন, আমার বহুত কাজ আছে। আমার বোনের বিয়ে বলে কথা, আমি কি আর বসে থাকতে পারি? কাজ করে একদম উল্টে ফেলছ। তুমি কি করেছ বলো? তোমাকে ছাড়া ভালো লাগছে না। আমার খালি তোমাকে দেখতে ইচ্ছে করছে। তোমার সাথে বসে মনের সকল কথা বলতে ইচ্ছে করছে। তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি কিছুক্ষণ আমার পাশে দাঁড়িয়ে থাকো। বিয়ে করুন আহসান ভাই, তাহলে সব সময় চোখের সামনে বসিয়ে রেখে দেখতে পারবেন। আমি তো বেকার, আমার মতো বেকার ছেলেকে কে বিয়ে করবে? আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, তবুও আপনি এখনো বেকার কেন? পরীর কথায় আহসানের চোয়াল শক্ত হয়ে এলো। সে দুহাত মুষ্টিবদ্ধ করে পরীর প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল।
পরি বিস্ময় চোখে আহসানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মানুষটা বড্ড রহস্যময়ী। কখন কি বলে তার মন কখন কি চায় মানুষটা নিজেও জানে না। এই মানুষটাকে বুঝতে বুঝতে পরীর সারা জীবন চলে যাবে এসব ভাবতে ভাবতে পরীর ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। সে নাচতে নাচতে ছাদ থেকে নেমে এলো। সূর্য পশ্চিম আকাশের বুকে ঢলে পড়েছে। রুশিতাকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। হাতে স্বর্ণের চুড়ির সাথে লাল রঙের কাচের চুড়ি পরানো হয়েছে। পুরো কায়া জুড়ে স্বর্ণের অলংকার চমক দিচ্ছে। রুশিতাকে এত সুন্দর লাগছে যেন পুতুল। পরি রুশিতার সাথে ছবি তুলছে। সে রুশিতার গালে চুমু দিয়ে বলল, আমার জানকে অনেক সুন্দর লাগছে। আমার জানের সুখে কারো নজর না লাগুক আমিন। আমি চলে যাওয়ার পর বেশি ছুটোছুটি করিস না। তোর বাড়ির লোক এলে যেন সাথে সাথে তোকে পায়। তা না হলে আমি কিন্তু তোর বাবার কাছে ছোট হয়ে যাব। উনি খুব ভরসা করে তোকে আমার কাছে পাঠিয়েছে। কাল রাতে ফোন করে বলছে তোর খেয়াল রাখতে। আহসান ভাইয়ার সাথে কম কথা বলিস। যদি ভুল করেও ভাইয়াকে ভালোবাসার মতো পাপ কাজটা করে ফেলিস, তাহলে এখন এই মুহূর্তে ভাইয়াকে ভুলে যাবি। কারণ তোর আর ভাইয়ার সম্পর্ক তোর পরিবার কখনো মেনে নিবে না। বাবা মায়ের পছন্দমতো বিয়ে করিস, বাবা মাকে কষ্ট দেওয়া উচিত না। পরীর অনুভূতিতে বিষাদ এসে ধরা দিল। হাস্যোজ্জ্বল মনটা খারাপ হয়ে গেল। সে মন খারাপকে দূরে সরিয়ে বলল, এসব কথা বাদ, আজকে তোর দিন। তুই তোর মতো করে উপভোগ কর। রুশিতা কিছু বলার আগেই বরের গাড়ি আসল। বর এসেছে প্রতিধ্বনিতে পুরো বাড়ি মুখরিত হয়ে উঠল। আনন্দ যেন বিয়ে বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। রুশিতার মন খারাপ হয়ে গিয়েছে। তার কেন মন খারাপ লাগছে সে জানে না। হয়তো বাবা মাকে ছেড়ে চলে যাবে বলে এত খারাপ লাগছে। কিন্তু না, এই খারাপ লাগার অনুভূতি আলাদা। রুশিতার চিন্তার মাঝেই মাহিম বাড়ির মধ্যে প্রবেশ করল। মাহিমের পরনে সাদা রঙের শেরওয়ানি। মাহিম মঞ্চের দিকে এগোতে যাবে তখনই বাচ্চারা তাকে ঘিরে ধরল। টাকা না দিল বরের আসনে বসতে দিবে না। মাহিমও তাদের সাথে দুষ্টুমি করছে তা দেখে রুশিতা হেসে ফেলল। মানুষটা আসলেই ভালো, কিভাবে সবাইকে হাসাতে হয় সেটা মাহিম ভালো করেই জানে। মাহিম জানালার দিকে তাকাল। দুজনের চোখাচোখি হয়ে গেল। রুশিতাকে দেখে মাহিম বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ল। তা দেখে রুশিতা লজ্জা পেল। মানুষটা আসলেই পাগল। মাহিমদের খাওয়া দাওয়া করানো হচ্ছে। ওদের খাওয়া দাওয়া শেষ হলেই বিয়ে পড়ানো শুরু হবে। হাসি, আড্ডা, রসিকতায় বিয়ে বাড়ি জমে উঠেছে। বাচ্চাদের হইচই, একে অন্যকে বেশি করে মিষ্টি খাওয়ানো, দই ক্যারে খাওয়া এক আনন্দময় মুহূর্ত। নির্ঝর সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। হাতে থাকা ক্যামেরে শক্ত করে ধরে ফোনটা পকেটে খুব যত্নে লুকিয়ে রাখল। আজ শহরের অলিতে গলিতে চরিত্রবান ছেলের চরিত্রে কলঙ্ক লাগবে। নির্ঝর একজনের কাছে জিজ্ঞেস করল রুশিতাদের বাড়ি কোনটা। লোকটা হাত দিয়ে দেখিয়ে দিল। নির্ঝর সেদিকে তাকিয়ে সিটি বাজাতে বাজাতে ধীর পায়ে এগোতে লাগল। সে তাচ্ছিল্য করে বলল, সরি রুশিতা, আমি তোমার মতো ভালো মেয়ের ক্ষতি করতে চাইনি। কিন্তু কি করব বলো তো, আমার হাতে কোনো উপায় নেই। আমাকে কুকুরের মতো মারা হয়েছে, আমি আমার প্রতিটি মারের প্রতিশোধ একটু একটু করে নিব। কথাগুলো বলেই সে বিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। রুশিতাকে ঘিরে সবাই বসে আছে। মাহিমদের খাওয়া শেষ। তারা রেস্ট করছে। মাহিম কাজীকে তাড়াতাড়ি বিয়ে পোড়ানোর কথা বলছে। সেটা দেখে বিয়ে বাড়িতে হাসির রোল পড়ে গেল। সবাই মাহিমকে বউ পাগল, বিয়ে পাগল বলে খেপাচ্ছে। কিন্তু মাহিমের শরীর অবশ হয়ে আসছে, থরথর করে কাঁপছে। ফ্যানের নিচে বসেও সে ঘামছে। কাজী খাতার মতো কিছু একটা হাতে নিয়ে রুশিতার ঘরের দিকে যেতে শুরু করল। মাহিমের প্রচুর অধৈর্য লাগছে। তার সবকিছু তাড়াতাড়ি করতে ইচ্ছে করছে।
কিন্তু সময় তার সাথে বেইমানি করছে, কিছুতেই যেতে চাইছে না। মাহিমের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রুশিতার মায়া হল। মানুষটা তাকে হারানোর এত ভয় পাচ্ছে কেন? এই তো আর কিছু সময়, তারপর সে সারা জীবনের জন্য মাহিমের হয়ে যাবে। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। রুশিতা মাথা নিচু করে সবকিছু শুনছে। কাজী রুশিতাকে কবুল বলতে বলল। রুশিতা দীর্ঘ সময় চুপ রয়েছে। তা দেখে মাহিম মঞ্চ থেকে চেঁচিয়ে বলল, কবুল বলে দাও রুশিতা, তুমি বিয়ে করছো, তোমাকে আমার ঘরের ঘরণী বানাতে নিয়ে যেতে এসেছি, খুন করতে নয়। মাহিমের অধৈর্যভাবে এবার বেশ বিরক্ত হল রুশিতা। সবকিছু এত সহজভাবে নিলে হয়? বিয়ে কি সামান্য ব্যাপার? সে তার বাবা মাকে ছেড়ে সারা জীবনের জন্য মাহিমের কাছে চলে যাবে। এই মুহূর্তে রুশিতার ঠিক কতখানি বুক পুড়ছে সেটা কি মাহিম অনুভব করতে পারছে? তার ভেতরটা হাহাকার করে উঠছে, তীব্র যন্ত্রণায় ছটফট করছে। রুশিতার হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এই তো আর কিছুক্ষণ, তারপর সে সারা জীবনের জন্য অন্যের সম্পদ হয়ে যাবে। আগের মতো তার প্রতি তার বাবা মায়ের আর কোনো অধিকার থাকবে না। রুশিতা ফুঁপিয়ে কেঁদে উঠল। তার দুচোখ মাকে খুঁজে চলেছে, কিন্তু তার আশেপাশে কোথাও মা নেই। রুশিতাকে কাঁদতে দেখে মাহিম শান্ত হয়ে গেল। সে বিয়ের দিন মেয়েটার সাথে এরূপ আচরণ না করলেই পারত। নিজের প্রতি নিজেরই বেশ বিরক্ত লাগছে, কি হয়েছে তার, এমন করছে কেন? সে নীরব হয়ে রুশিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু অবাধ্য মনটা কিছুতেই থামছে না। পরি রুশিতার হাত শক্ত করে ধরল। রুশিতাকে বুকে টেনে দিয়ে বলল, কাঁদে না আমার প্রাণ। কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? আমি আছি, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। সবাই তোর জন্য অপেক্ষা করছে, এবার কবুলটা বলে ফেল। তুই কবুল না বললে ওরা মামুনিকে তোর কাছে আসতে দিবে না। মামুনি তোর কাছে আসার জন্য কতটা ছটফট করছে জানিস? তুই কবুল বলে মামুনিকে তোর কাছে আসার সুযোগ করে দে। কথাগুলো বলে পরি রুশিতার দু চোখ মুছে দিল। রুশিতা পরির বুক থেকে মাথা তুলে নিল। সবাই রুশিতার দিকে তাকিয়ে আছে। এত সময় নেওয়ার জন্য কাজী সাহেবও বেশ বিরক্ত। রুশিতা নিজের মনকে শক্ত করে নিল, অতঃপর সে মনে মনে কবুল বলার জন্য প্রস্তুত হল। আশেপাশে একবার তাকিয়ে নিল, সবাই তার দিকেই তাকিয়ে আছে। রুশিতা টিস্যু দিয়ে দুচোখের পানি মুছে কবুল বলার জন্য মুখ খুলল। রুশিতাকে মুখ খুলতে দেখে সবার মুখেই হাসি ফুটে উঠল। চলবে ইনশাআল্লাহ,